গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাদের করে যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেট, এবং প্রত্যেকে একবার যুক্ত হওয়ার আগে প্র্যাকটিস সেটটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, এবং প্রত্যেকে নিজের সামনে একটা পেন পেপার নিয়ে বসে যাবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনের মতো থাকবে, এবং প্রত্যেক দিনের মতো তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজে থেকে করার চেষ্টা করবে, এবং আমাকে ক্লাস শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কে কতটা প্রশ্ন তোমরা নিজে থেকে করতে পেরেছো। 8টার মধ্যে কটা প্রশ্ন তোমরা নিজে থেকে করতে পারছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্নের সঙ্গে প্রথম প্রশ্ন কি রয়েছে? √2 একটি কি সংখ্যা? √2 কি ধরনের সংখ্যা? তাহলে দেখো স্যার, √2 রুটের মধ্যে যে সমস্ত সংখ্যা থাকবে যদি তাকে রুট থেকে না বের করা যায় তাহলে সেটা কি হয়ে যাবে স্যার? অমূলদ সংখ্যা। সেটা কি হয়ে যাবে স্যার? অমূলদ সংখ্যা। √2 কে কিন্তু রুটের ভিতর থেকে বার করা যাবে না, সেজন্য কি হয়ে যাবে? এটা অমূলদ সংখ্যা। তাহলে √2 একটা কি স্যার? √2 একটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। তারপরে চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে। 3240 3600 একটি তৃতীয় সংখ্যা এবং তৃতীয় একটি সংখ্যার গসাগু হচ্ছে 36। আচ্ছা, কি কি বলেছে? একটা 3200 একটা সংখ্যা রয়েছে, একটা 3600 একটা সংখ্যা রয়েছে, এবং তৃতীয় একটা যে কোনো একটা তৃতীয় সংখ্যা রয়েছে যেটা আমাদেরকে প্রশ্নে বলেনি। তাদের গসাগু হচ্ছে 36 এবং তাদের লসাগু হচ্ছে 2^4 × 3^5 × 5^5 স্কোয়ার × 7 স্কোয়ার। তাহলে তৃতীয় সংখ্যাটি কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত আছে স্যার? 3200। আচ্ছা, 3240 স্যার। তার মানে দেখো আগে প্রথম সংখ্যা রয়েছে 3240, দ্বিতীয় সংখ্যা রয়েছে 3600। তাহলে স্যার 3200কে আমরা কি লিখতে পারি? 2^3 × 3^4 আমরা লিখতে পারবো 5। তাহলে 3240কে কি লিখতে পারবো স্যার? 2^3 3^4 × 5। আর 3600কে যদি আমরা ভেঙে লিখতে যাই তাহলে লিখতে পারবো 2^4 × 3 স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে স্যার? 5 স্কোয়ার। তাহলে দেখো এগুলো কিভাবে বের করবে, এগুলো কিভাবে লিখতে পারবো না। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি। 3240কে আগে আমরা ভাঙবো 2 দ্বারা। 2 × 2 6 × 12 2 × 4 0, আবার 2 দ্বারা 8 1 0, 2 দ্বারা 4 0 5। এবার কত দ্বারা যাবে স্যার? এবার যাবে আমার 5 দ্বারা। 5 × 8 40, 5 × 5। এবার 3 দ্বারা, 3 × 2 = 6, 3 × 7 = 21, 3 দ্বারা 3 × 9 = 27, 3 দ্বারা 3 × 3 = 9। তাহলে দেখো এখানে কতটা 2 রয়েছে স্যার? 1 2 3। তার মানে 2 এর পাওয়ারে 3 হয়ে যাবে। তার মানে 2 এর পাওয়ারে কত হয়ে গেল? 3 গুণিত কত? 3 রয়েছে 1 2 3 4, 4টা 3, তার মানে 3 এর পাওয়ারে 4 ইন্টু 5 কটা রয়েছে? 1টাই, তার মানে 5 এর পাওয়ারে 1। তাহলে দেখো 2 এর পাওয়ারে 3, 3 এর পাওয়ারে 4, 5 এর পাওয়ারে 1, কিছু নেই মানে 1 লিখে দিলাম। একরকম ভাবে এই সংখ্যাটাকে আমরা এইভাবে ভেঙে কিন্তু এভাবে লিখতে পারবো। তাহলে দেখিয়ে দিলাম এটা। এবং আর একটা সংখ্যা রয়েছে যেটা আমরা জানি না, একটা সংখ্যা কি রয়েছে সেটা বলেনি, এবং 3টে সংখ্যার গসাগু HCF গসাগু কত বলে দিয়েছে স্যার? গসাগু হয়ে গেল আমাদের 36। তাহলে 36কে যদি আমরা ভাঙি তাহলে কি দেখতে পাবো স্যার? 36 সমান লিখতে পারবো 2 এর পাওয়ার স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। এবার দেখো 2 এর স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 36 হচ্ছে গসাগু। সংখ্যা 3টার গসাগু। এখানে আর একটা সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, আর এখানে একটা তৃতীয় সংখ্যা রয়েছে। এই 3টে সংখ্যার গসাগু হচ্ছে 36। দেখো গসাগু মানে আমি কি বলেছিলাম স্যার? গসাগু মানে হচ্ছে যে 3টে সংখ্যা থেকে সর্বোচ্চ কত কমন আসবে, সর্বোচ্চ কত কমন আসবে, অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে দেখো গসাগু 36 মানে কি? সর্বোচ্চ কমন এসছে 36, তার মানে 3 নম্বর সংখ্যাটাতে কি থাকবে? 36 তো থাকবে, 36 থাকবে। তার মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার থাকবে। আর কত থাকতে পারে স্যার? এবার দেখো আমাকে কি বলেছে? সংখ্যাটার লসাগু। লসাগু লসাগু কত বলে দিয়েছে? 2 এর পাওয়ারে 4 গুণিত 3 এর পাওয়ারে 5 গুণিত 2 এর পাওয়ারে 7 গুণিত 2 এর পাওয়ারে 7 গুণিত, আচ্ছা 2 এর পাওয়ারে 4 রয়েছে, 3 এর পাওয়ারে 5, 5 এর 3 এর পাওয়ারে 5, 5 এর পাওয়ারে 2, সরি 5 এর পাওয়ারে 2, 5 এর পাওয়ারে 2 আর 7 এর পাওয়ারে 2, 7 এর পাওয়ারে
কত রয়েছে স্যার আমাদের 2 রয়েছে। তাহলে আমাকে বলছে যে গসাগুটা কত হবে, আচ্ছা তৃতীয় সংখ্যাটা কত হবে, এই তৃতীয় সংখ্যাটা। তবে তৃতীয় সংখ্যাতে কি হবে স্যার, এই 36টা তো থাকবে, 36 মানে কি 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার তো থাকবেই। তার মানে এক্সট্রা আর কি থাকতে পারে দেখো স্যার, তার মানে এক্সট্রা আমাদের কি থাকবে স্যার, যদি আমরা এক্সট্রাটা দেখতে যাই তার মানে এক্সট্রাটা কত থাকতে পারে দেখো 2 এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার তো থাকবেই, তাই তো। এবার এখানে দেখো 2 এর স্কোয়ার আছে 3 এর স্কোয়ার আছে, তাহলে 2 3 এখানেও রয়েছে 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, 2 3 এখানেও রয়েছে, 2 3 এখানেও রয়েছে, তার মানে 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার থাকবে, কিন্তু 3 এর পাওয়ার এখানে লসাগুতে কত সর্বোচ্চ আছে আমার 3 এর পাওয়ারে 5, তার মানে আমরা করে দিব 3 এর পাওয়ারে 5 ইন্টু এখানে দেখো এবার 5 এখানে রয়েছে, 5 আমাদের এখানে রয়েছে কিন্তু এখানে নেই, এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু এখানে নেই, তার মানে আমরা 5টা নিই। তার মানে এবার দেখো আমার 7 এক্সট্রা কি রয়েছে 7, তার মানে 7 এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার 3 টু দি পাওয়ার 5 আর 7 স্কোয়ার হয়ে যাবে আমাদের উত্তর। সংখ্যাটার গসাগুটা হয়ে যাবে আমাদের কি তৃতীয় সংখ্যাটা কত হয়ে যাবে 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 7 স্কোয়ার। যদি এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 2 এর স্কোয়ার মানে কি 2 গুণিত 2, 3 এর পাওয়ারে 5 মানে কি 5টা 3 এর গুণফল, 7 এর স্কোয়ার মানে কি 7 গুণিত 7, এভাবে যোগ করে তোমরা গুণ করে করতে পারো সংখ্যাটা যদি চেয়েছে, কিন্তু আমাদেরকে এই ফরম্যাটেই আমাদেরকে চেয়েছে। তার মানে তোমরা মিলিয়ে দেখে নাও যে অ্যান্সারটা কত রয়েছে। দেখো এই সংখ্যা দিয়েছে এই সংখ্যা দিয়েছে, তৃতীয় একটা সংখ্যা দেয়নি, বলছে এই 3টে সংখ্যার গসাগু হয়ে যাচ্ছে 36। 36কে কি লিখতে পারি 2 এর পাওয়ারে 2 3 এর পাওয়ারে 2, আমি এই সংখ্যাগুলোকে ভেঙে লিখলাম এটা 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 এটা। এবার লসাগুটা বলে দিয়েছে 2 এর পাওয়ারে 4 3 এর পাওয়ারে 5 আর 5 এর স্কোয়ার 7 এর স্কোয়ার। তার মানে দেখো গসাগু যেটা সেটা তো আমার 3 নম্বর সংখ্যাতে থাকবে, প্লাস এক্সট্রা আর কত থাকছে এটি তো থাকবেই, এক্সট্রা থাকছে দেখো 3 এর পাওয়ারে 5 রয়েছে এখানে, তার মানে লসাগুতে এক্সট্রা কত রয়েছে 2 রয়েছে, লসাগুতে এক্সট্রা কত এখানে দেখো গসাগুটাতে আমার 2 রয়েছে আর এখানে 5 রয়েছে, তার মানে এক্সট্রা কত বেশি রয়েছে 3 এর পাওয়ারে 3 বেশি রয়েছে, তাহলে যোগ করে দাও, তাহলে কত হয়ে গেল 3 এর পাওয়ার 5 ইন্টু এবার এখানে কত রয়েছে 7 এর স্কোয়ার, তার মানে হয়ে যাবে আমাদের কি স্যার 7 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের ইন্টু, তার মানে 2 এর স্কোয়ার 3 এর টু দি পাওয়ার 5 ইন্টু 7 স্কোয়ার হয়ে যাবে আমাদের উত্তর। চলো পরের অঙ্কে। পরেরটা চলো কি বলছে 4/7 এর কত ভগ্নাংশ 11/14 হবে। 4/7 এর কত ভগ্নাংশ, তাহলে আমি ধরে নিব 4/7 এর মানে কি গুণ এক্স ভগ্নাংশটা হয়ে যাবে কার সমান স্যার 11/14 সমান, তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এক্স সমান কত হয়ে যাবে স্যার 11/14 থাকলো। দেখো এপারে গুণ ছিল, তাহলে এই জিনিসটাকে ওপারে গিয়ে কি হয়ে যাবে গুণ যদি লিখে তাহলে এই জিনিসটা ওপারে গেলে উল্টে যাবে 7/4 হয়ে যাবে, তাহলে 7 2 14, তাহলে 11/4 2 কত হয়ে যাবে স্যার 8, তার মানে এক্স সমান কত পেয়ে গেলাম 11/8, তার মানে 4/7 এর যদি 11/8 করি তাহলে পেয়ে যাব আমরা 11 কত স্যার 14। চলো পরের প্রশ্ন দেখবে কি বলেছে এ বি সি ডি ই 5টি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে তাদের গড় কত। তাহলে আমাদেরকে যা বলতে পারে দেখো এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ই 5টা সংখ্যা বলেছে, তাহলে গড় বের করার নিয়ম কি সংখ্যা 5টার যোগফল বাই মোট সংখ্যা, মোট কটা 5টা সংখ্যা, তাহলে গড় কত হয়ে গেল এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ই যোগ বাই 5, তাহলে গড় কত হয়ে গেল এত হয়ে গেল আমাদের গড়। ক্লিয়ার। চলো একেবারে অনলাইনের প্রশ্ন ছিল, এখানে তোমরা এই জায়গাতে একটু ভুল করে দিতে পারো যে বিজোড় সংখ্যা বলেছে তাহলে কি হতে পারে, কোনো কিছু চাপ নেওয়ার প্রয়োজন নেই, গড় বের করার নিয়মই হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা। চলো পরের প্রশ্ন দেখবে, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 4/7 অংশে পরিণত হয়, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি কত, অর্থাৎ সংখ্যাটা যেটা পাবো সেই সংখ্যাটার অঙ্ক দুটির যোগফল কত আমাকে জিজ্ঞাসা করেছে। চলো কি বলছে কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে, তাহলে আমি ধরে নিব সংখ্যাটা কি স্যার এক্স,
তাহলে এক্স থেকে 24 বিয়োগ করলে, তাহলে 24 বিয়োগ করে দাও। যেহেতু সংখ্যাটা তো দেওয়া নাই, তাহলে আমরা কি ধরে নেব এক্স। তার মানে সংখ্যাটা থেকে 24 বিয়োগ করলে তাহলে এক্স থেকে আমরা কি বাদ দিয়ে দেবো 24। বলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 4/7 অংশে পরিণত হয়। তাহলে সংখ্যাটা থেকে যদি 24 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হবে প্রাপ্ত সংখ্যার, অর্থাৎ এক্স এর মূল সংখ্যার, প্রাপ্ত সংখ্যা মানে কি মূল সংখ্যা, মূল সংখ্যাটা কত ধরেছি এক্স, তার মানে প্রাপ্ত সংখ্যার মূল সংখ্যাটি কি হবে প্রাপ্ত সংখ্যার 4/7 অংশে। তাহলে 4/7 গুণ করে দিব অংশে পরিণত হয়। তাহলে বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি কত। তাহলে দেখো x - 24 = 4x/7, তাহলে এটা গুণ করে দাও। 7x - 4 7 8 8 হলো 2 7 14 2 16 = 4x। তাহলে দেখো এই 4x টা যদি এপারে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 7x থেকে 4x বাদ দিলে কত হয়ে যাবে স্যার 3x = এই -160টা ওপারে গেলে কত হয়ে যাবে 160 প্লাস 8। তাহলে 3 দ্বারা 3 5 15 3 6 18, x এর ভ্যালু হয়ে গেল 56। কিন্তু আমাদের কি বলেছে স্যার যে অঙ্কদ্বয়ের সমষ্টি কত, অর্থাৎ দুটো অঙ্কের সমষ্টি কত। তাহলে 5 + 6 = কত হয়ে যাবে স্যার 11 হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন দেখবে, একবার দেখে নাও। কি বলছে সন্ন্যাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। সন্ন্যাল বাবুর বর্তমান বয়স হচ্ছে তার পুত্রের বয়সের গুণ। তাহলে কে রয়েছে সন্ন্যাল, দন্ত স দিয়ে লিখলাম সন্ন্যাল বাবু, আর তার পুত্র পি বয়স দিয়ে লিখলাম। তাহলে সন্ন্যাল বাবুর বর্তমান বয়স কি হচ্ছে তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে সন্ন্যাল বয়স কত হবে 3 গুণ, তার মানে 3x। তার মানে কি বলছে এবার 6 বছর পর, তাহলে 6 যোগ করে দাও, তাহলে 3x + 6 x + 6 হয়ে যাবে এটাতেও। তাহলে কি বলছে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তার মানে 6 বছর পর তাদের বয়স কত পেলাম এটার এটা, তাহলে তাদের অনুপাতটা কত হয়ে যাবে স্যার বলছে আমাদেরকে 5:2। তাহলে বলছে সন্ন্যাল বাবুর বর্তমান বয়স কত। তাহলে এখান থেকে দেখো 3x + 6 x + 6 = কত হয়ে যাবে 5/2। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেট করব, x এর ভ্যালু বের করব, দিয়ে বলে সন্ন্যাল বাবুর বর্তমান বয়স কত হয়েছে। তাহলে দেখো করেই দিই তোমাদেরকে। তাহলে 3 এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে 3 2 6x + 6 2 12 = 5x + 30। তাহলে দেখো এই 5xটা এপারে আসবে, তাহলে 6x থেকে 5x বাদ দিলে কত হয়ে যাবে স্যার x এই 12টা ওপারে যাবে, তাহলে +12 ওপারে গিয়ে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 30 থেকে 12 বাদ হয়ে যাবে 18। তাহলে x এর ভ্যালু কত পেলাম 18। তাহলে সন্ন্যাল বাবুর কত ছিল 3x, তাহলে 3 * x, x এর ভ্যালু 18, তাহলে 3 8 কত হয়ে গেল স্যার 54। তাহলে উত্তর কত পেয়ে গেলাম আমরা স্যার 54 বছর। তাহলে সন্ন্যাল বাবুর বর্তমান বয়স কত হয়ে যাবে স্যার 54 বছর। চলো পরের প্রশ্ন দেখবে, কি বলছে 5 কেজি ধাতু এর একটা ধাতু যার পরিমাণ হচ্ছে 5 কেজি। এবার বলছে 20 কেজি বি ধাতু মিশিয়ে, বি ধাতুটা কত কেজি রয়েছে 20 কেজি মিশিয়ে একটি ধাতু সংকর তৈরি করা হলো। একটা সংকর ধাতু এ এবং বি দুটোকে মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা, তাহলে এ যোগ বি করে দাও। তাহলে মিশ্রণ সংকর ধাতুটা কত কেজির হয়ে যাবে 5 আর 20 তে 25 কেজি মোট হয়ে যাবে। 5 কেজি এটা নিচ্ছ, 20 কেজি এটা নিচ্ছ, তাহলে মোট কত হয়ে গেল স্যার এখন 25 কেজির সংকর ধাতু তৈরি হবে। তাহলে বলছে সংকর ধাতুতে এ এর শতাংশ কত। তার মানে দেখো সংকর ধাতুটা স্যার কত কেজি পেলাম 25 কেজি। তাহলে বলছে এ এর পরিমাণ কত, তাহলে 25 কেজির মধ্যে এ কত কেজি রয়েছে স্যার 5 কেজি, তাহলে শতকরাতে কত হয়ে যাবে 20% আমাদের অ্যান্সার। তাহলে দেখো মোট সংকর ধাতু কত পেলাম 25 কেজি, তাহলে 25 কেজিতে এ কত শতাংশ রয়েছে, তাহলে 25 কেজিতে এ রয়েছে কত স্যার 5, তাহলে পার্সেন্টেজে কত 100%, 100% দ্বারা গুণ, তাহলে কত হয়ে গেল স্যার 20%। ক্লিয়ার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার, বলছে 100টি কমলা লেবু 350 টাকায় কেনা হয় এবং প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হয়, লাভ বা ক্ষতির শতকরা হার কত। প্রত্যেকে করার চেষ্টা করবে, করে আনসার করো। চলো সরে যাচ্ছি আমি, প্রত্যেকে করবে। চলো কি বলছে 100টি কমলা লেবুর 350 টাকায় কেনা হয়। তার মানে 100টি তুমি কমলা লেবু কিনেছো 350 টাকায়, 100টা লেবু কিনেছো 350 টাকা, তাহলে একটা লেবুর দাম কত স্যার, একটা লেবুর দাম 350/100। 350টা লেবু কিনেছো 100 টাকাতে, তাহলে 100টা লেবুর একটা লেবুর দাম কত হয়ে যাবে স্যার 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে 0 0 কাটবে, এই শূন্যটা এখানে বসালে হয়ে যাবে 3.5।
35কে 10 দ্বারা ভাগ করছি, তার মানে কি বলেছিলাম, একের পরে একটা শূন্য রয়েছে, তার মানে উপরে ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক বসে দাও, তাহলে 5-এর আগে দশমিক, তাহলে 3.5, মানে একটা লেবুর দাম কত হয়ে গেল, 3.5 টাকা। এবার বলছে ক্রয় এবং প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হলো। প্রত্যেকটা ডজন তুমি 48 টাকা করে বিক্রি করছো। ডজন বলতে কি স্যার, এক ডজন সমান 12টি, তার মানে 12টা লেবু তুমি 48 টাকা করে বিক্রি করছো। তাহলে দেখো, একটা লেবু কিনেছো 3.5 টাকাতে, তাহলে 12টা লেবু কত টাকাতে কিনেছো? এক ডজন মানে কি স্যার, 12টা। তার মানে আগে 12টা লেবুর তুমি ক্রয় মূল্য বের করো। তাহলে 12টা লেবু কত টাকাতে কিনবে? 3.5 ইন্টু 12, তাই তো? তাহলে এটা কি ছিল স্যার, দশমিক তুললে 10 ছিল নিচে, তাই তো? তার মানে আমরা কি করে দিব এখানে, 2 দ্বারা 6, 2 দ্বারা 5, 5 দ্বারা 5 7 35, 6 7 হয়ে গেল 42। তার মানে তুমি 12টা লেবু কিনেছো 42 টাকাতে। 12টা লেবু কিনেছো, কস্ট প্রাইস কত স্যার, 42। আর তোমাকে বলছে যে বিক্রি করেছো তুমি 48 টাকা দামে। তাহলে 12টা মানে কি, এক ডজন, তার মানে এক ডজন কিনেছো 42-এ, এক ডজন বিক্রি করছো 48-এ। প্রফিট কত হচ্ছে স্যার? প্রফিট হচ্ছে 48 থেকে 42 বাদ দিব, 6 টাকা লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজে কত হয়ে যাবে স্যার, 6 টাকা লাভ করছে, কত টাকার বিক্রি করে? 42। তাহলে 100-তে কত, তাহলে 6 7-এ 42, তাহলে মানে 100/7, 100/7 মানে কত স্যার পার্সেন্ট হয়ে যাবে? 7 1-এ 7, 4 7-এ 28, 7 2-এ 14, 6 7 7 7 8-এ 56, তাহলে 14.28% হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে কত পার্সেন্ট লাভ করেছে স্যার? 14.28। আর একবার বলি, 100টা লেবু কিনছো 350 টাকায়, তার মানে একটা লেবু কত করতে কিনেছো, 100 দ্বারা ভাগ করে দেবো 3.5 টাকাতে, বা 35/10 টাকাতে তুমি কিনেছো একটা লেবু। তাহলে বলছে 1 ডজন লেবু তুমি 48 টাকাতে বিক্রি করছো। তাহলে দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টা, তার মানে 12টা লেবু বিক্রি করছো 48 টাকায়। আর এখানে একটা লেবু কিনছো 3.5 টাকাতে, তাহলে 12টা লেবু আগে কিনেছো কত টাকাতে বের করো। তাহলে 12টা লেবুর দাম কত হয়ে যাবে, একটার দাম যদি এত টাকা হয়, তাহলে 12টার দাম ইন্টু 12 করে দিলে আমরা পেয়ে গেলাম 42 টাকা। তার মানে 1 ডজন লেবু কিনেছো, অর্থাৎ 12টা লেবু কিনেছো তুমি কত টাকা, 42 টাকা। তার বিক্রি করছো কত স্যার, 48-এ। কত টাকা লাভ করছো, 6 টাকা। কত টাকার জিনিস বিক্রি করে, 42 টাকা। 100-তে কত, ইন্টু 100 করে দিলে 14.28% কি হয়ে যাবে স্যার, 14.28% হয়ে যাবে আমাদের লাভ, বা 14.2/7% হয়ে যাবে আমাদের লাভ। চলো নেক্সট প্রশ্ন দেখবে। আচ্ছা, এখান থেকে আমাদের কমপ্লিট হচ্ছে আজকে প্র্যাকটিস সেট। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং কে কয়টা অঙ্ক নিজে থেকে করতে পেরেছো প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে লিখবে, অবশ্যই লিখবে কে কয়টা করে করতে পারছো। এবং যেগুলো অঙ্কতে তোমরা আটকে যাচ্ছ সেগুলোকে বারবার করে তোমরা ক্লাস শেষ হওয়ার পরে একবার অন্তত অ্যাটলিস্ট প্র্যাকটিস করবে। যারা অঙ্কে কাঁচা রয়েছে তারা তো অবশ্যই করবে। এইভাবে যদি আমরা করতে থাকি, তাহলে 100% আমরা পরীক্ষা হলে গিয়ে কিন্তু 25টা অঙ্ক একবার সময়ের মধ্যে করে আসতে পারবো। আর এখান থেকে আমার ক্লাস থেকে তোমরা প্রত্যেকটা প্যাটার্ন কমন পেয়ে যাবে, অঙ্কও কমন পেয়ে যাবে। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।